আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভয় শব্দটা 2 অক্ষরের হলেও এই 2 অক্ষরের মিলনে গঠিত শব্দের মাঝে যে অকল্পনীয় ভয়াবহতা রয়েছে তা শুধু সেই জানে যে এর সম্মুখীন হয়। শব্দটা অতি ক্ষুদ্র, তবে এটি এক একটি মানুষের জীবন কেড়ে নিতেও পরোয়া করে না। আমি তানিয়া সুলতানা প্রীতি লিখছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের কোটাকল গ্রাম থেকে। প্রথমে আমি ভয় শব্দটা নিয়ে কয়েক লাইন লিখেছি, তার কারণ এই ছোট্ট শব্দটির সাথে জড়িত কিছু ভিন্ন ভিন্ন এবং ছোট ছোট ঘটনা রয়েছে। এই শব্দটির জন্য আমি আমার জন্মের আগেই আমার রক্তের সম্পর্কের 2জন ব্যক্তিকে দেখার সৌভাগ্য হারিয়েছি। আজ আমি ক্রমান্বয়ে সেই ঘটনাগুলোই লিখব। আমি অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনা 1, সালটা 2000। এক্স্যাক্ট সময়টা জানতে পারিনি। আমার দাদা বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের একটি গ্রামে। আমার দাদার নাম রহিম মোল্লা। তিনি তৎকালীন সময়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন বিধায় সবাই তাকে রহিম মাস্টার নামে চিনতেন। বিদ্যালয়টি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমার দাদার একটা দুর্বলতা ছিল, আর তা হলো তার একটা পা খোড়া। প্রতিদিনের মতো আমার দাদা বিদ্যালয়ের সমস্ত কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখনকার সময়ে যাতায়াতের জন্য যানবাহন ছিল না, তাই আমার দাদা পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন এবং সেদিনও পায়ে হেঁটেই ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মোটামুটি রকমের ঘন বাগান পার করে আসতে হতো, আর সেই বাগানটা নিয়ে লোকমুখে নানা রকমের চর্চা শোনা যেত। দাদা সেদিন আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তিনি আপন মনে আসছেন, হঠাৎই কেউ একজন দাদাকে প্রবল জোরে ধাক্কা দেয়। দাদা তাল সামলাতে না পেরে পাশে থাকা ড্রেনের ভেতরে গিয়ে পড়ে যান। তিনি উঠতে চেষ্টা করতেই একজোড়া অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরে। কিছু সময় ধরে বেশ ধস্তাধস্তি চলতে থাকে। সৌভাগ্যবশত সেদিন 3-4 জন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের কানে কারো গোঙানির এবং ধস্তাধস্তির আওয়াজ আসে। তারা সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে ড্রেনের ভেতর কাউকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে তাকে ওঠায়। তারপর তাকে দেখেই চিনতে পারেন। তখনই একজন বলে ওঠেন, আরে ইনি তো আমাদের রহিম মাস্টার, তাড়াতাড়ি করে ওনাকে বাসায় নিয়ে চলো। তারপর লোকগুলো আমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিপাটি করে দাদাকে স্বাভাবিক করে তোলেন। বাসার সবাই তো প্রচন্ড রকমের চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে দাদাকে কি হয়েছে জানতে চাইলে দাদা সবটা খুলে বলেন। সবাই সবটা শুনে দাদাকে কোনো আলেম বা হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করার উপদেশ দেন। তিনি সেটা এড়িয়ে যান। এমন করে চলতে চলতে পার হয়ে যায় কয়েকটা দিন। আস্তে আস্তে দাদার শরীরটা খারাপ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে তা ভয়াবহ জ্বরের রূপ নেয়। সেই প্রাণঘাতী ভয় এবং জ্বরের মিশ্রণ আমার দাদাকে চিকিৎসা নেবার সুযোগটুকুও দেয় না। কথায় বলে না, বিধাতার লেখন না যায় খণ্ডন। হয়তো আমার দাদার কপালে বিধাতা এমনভাবেই মৃত্যু লিখেছিলেন। তাই তো দাদা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান, আর সেখানেই থেমে যায় স্বনামধন্য রহিম মাস্টারের জীবন কাহিনী। ঘটনা 2, এই ঘটনাটি আমার ফুপার। তাকেও আমি দেখিনি। মায়ের কাছে শুনেছি সে নাকি খুব সুঠাম দেহি এক পুরুষ ছিল। গায়ের রং নাকি ছিল প্রচন্ড রকমের কালো। যাই হোক, আমার ফুপার মাছ ধরার প্রতি এক বিশেষ ধরনের আকর্ষণ কাজ করত। তাই একদিন রাতে আমার ফুপা সিদ্ধান্ত নিলেন আমাদের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি নামক গ্রামের বিলে মাছ ধরতে যাবেন। সেই সময়টাতে ওই বিল নিয়ে নানা রকম কথা শোনা যেত। এমনকি এখনো প্রতিনিয়ত মানুষ নানা রকমের ভয়ের সম্মুখীন হয় ওই বিলে। ফুপা সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন মাছ ধরতে। আসলে সেই বিলটা কুখ্যাত হলেও মাছ পাওয়ার জন্য তা বিখ্যাত ছিল। তাই যেমন ভাবা তেমন কাজ, ফুপা তার এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন সেই বিলের উদ্দেশ্যে। বিলে পৌঁছানোর পর চারিদিকে তাকিয়ে দেখেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা, যেন পরিবেশটা নিজেকে কালো রঙের চাদরে আবৃত করে নিয়েছে। তাই বেশি না ভেবে তারা মাছ ধরার কাজে লেগে পড়লেন। কিছু সময় ভালোভাবেই পেরিয়ে যায়। কোনো রকম ছোট্ট একটা টর্চের আলোতে মাছ মারতে মারতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করেই গুমোট কালো এক বিশাল কিছু আমার ফুপার সামনে বেশ নড়ে চড়ে ভেসে ওঠে। আচমকাই এমন ঘটনা ঘটায় ফুপা বেশ ভয় পেয়ে যান। আসলে আমাদের মস্তিষ্ক বিশেষ করে 2টো পরিস্থিতিতে শান্তভাবে কাজ করতে পারে না। 1, অত্যন্ত রেগে গেলে, 2, অত্যন্ত
ফুপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ফুপা ঠান্ডা মাথায় ভাবার সময় পেলেন না যে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কি। তিনি প্রচন্ড ভয় পেয়ে আর মাছ না ধরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু তার মুখ দেখে ফুপি কিছুটা আন্দাজ করতে পেরে অনেকে জোরাজুরি করেন। জোরাজুরির এক পর্যায়ে ফুপা সবটা খুলে বলেন। ফুপি চিন্তিত মুখ নিয়ে ফুপাকে বলেন গোসল করে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়তে। কিন্তু আমার ফুপাও ছিলেন তেমন নাছোড়বান্দা। নিজের শরীরের মতোই নিজের মনকে সুঠাম হিসেবে প্রমাণ করার জন্য তিনি ব্যাকুল। তাই ফুপাও জিদ করে বললেন, আরে ধুর, কি যে বলো তুমি, তোমার কি মনে হয় আমি ভয় পেয়েছি? না, আমি কোনো ভয় টয় পাইনি। তাই সব গোসলের দরকার নেই আমার। এখন আমাকে খেতে দাও, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। ফুপার এমন কথায় ফুপি বুঝতে পারে ফুপা তার কোনো কথা শুনতে রাজি না। তাই ফুপিও বাধ্য হয়ে খাবার বেড়ে দেন, আর ফুপাও বেশ আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়েন। কেটে যায় কিছুদিন। ফুপা আর যান না মাছ ধরতে। তার মনের গভীরে ভয়টা বেশ ভালোভাবেই জেঁকে বসেছিল, কিন্তু তা তিনি কারো সামনে প্রকাশ করেন না। আস্তে আস্তে ফুপাও একটু অসুস্থ হয়ে পড়েন, তবে অতটা ধরার মতো নয়। আমার ফুপার বিদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই ভিসা পাসপোর্ট করার জন্য ঢাকায় গিয়ে মেডিকেল চেক আপ করান। তখন ধরা পড়ে তার জন্ডিস হয়েছে। শুধু জন্ডিস নয়, লিভারকেও অকেজো করে দিয়েছে রোগটা। এসব রিপোর্ট আসার পর ফুপার বিদেশ যাওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাসায় ফিরে আসতে হয়। এর কিছুদিন পর থেকেই ফুপার প্রচন্ড জ্বর হয়। তার এই জ্বরের জন্য তাকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফুপাও আমার দাদার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। ঘটনা 3। ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। এবারের ঘটনাটার শেষটা একটু ব্যতিক্রম। আমার বাবা খুব ছোটবেলায় এই ঘটনাটির সম্মুখীন হন। আমার দাদার ইচ্ছে ছিল আমার বাবাকে হাফিজি পড়াবেন। সেই অনুযায়ী বাবাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাবা সেখানেই পড়াশোনা শুরু করেন। আস্তে আস্তে বাবা বেশ অভ্যস্ত হয়ে যান সেখানে, আর পেরিয়ে যায় বেশ কয়েকটি মাস। বাবা বেশ মেধাবী থাকায় হুজুর তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ভালোবাসতেন। আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের পাঠানো হয় চাল তোলার জন্য। তেমনি বাবার মাদ্রাসা থেকে চাল তোলার জন্য বাবাকে এবং বাবার কাছের বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবা এবং তার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়ার কথা ঠিক করেন। রাতে পরিকল্পনা করেন, নিজেদের মতো খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ বাবার রুমের দরজায় কড়া নাড়ে। বাবা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে অবাক হয়ে যান। দেখেন তার বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বাবা বললেন, কি ব্যাপার, তুই এই সময়ে? তখন বাবার বন্ধু বললেন, মনে নেই আমাদের চাল তুলতে যাওয়ার কথা ছিল, তুই তো দেখছি ভুলেই গেছিস বেমালুম। আর এই সময়টা মানে কি? ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? বাবা বাইরে উঁকি দিয়ে দেখেন বাইরে অনেকটাই আলো ফুটেছে। তাই বাবা বললেন, দাঁড়া আসছি। বাবা তার বন্ধুকে দাঁড় করিয়ে রেখে ফ্রেশ হন এবং বেরিয়ে পড়েন চাল তুলতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। যে বন্ধু সবসময় কাঁধে হাত দিয়ে গলাগলি করে চলতে পছন্দ করত, সে কিনা আজ দূরত্ব বজিয়ে রেখে হাঁটছে। তাও একটু আধটু দূরত্ব নয়, অনেকটাই দূরত্ব বিরাজ করছে দুজনের মাঝে। এটা দেখে বাবা বারবার তাকে দাঁড়াতে বলেন, অথচ সে বলছে, আরে এই তো আমি আছি, তুই একটু দ্রুত পায়ে এগিয়ে আয়, তাহলে আমরা একসাথে হাঁটতে পারবো। বাবা তার বন্ধুর কথা শুনে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু যত দ্রুতই হাঁটা শুরু করেন না কেন তার বন্ধুর কাছে যেতে পারেন না। তিনি দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে বন্ধু তার গতি বাড়াচ্ছে। এমন অবস্থায় বাবা খেয়াল করেন ভোর এখনো হয়নি, আকাশে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। তারই ঠিকরে পড়া মায়াবী আলোয় ভুবনে এক আলাদা রকমের উজ্জ্বলতা এনে দিয়েছে, যার ফলে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। বাবা আরো একটি বিষয় খেয়াল করেন, তাদের তো চাল তুলতে গ্রামের দিকে যাওয়ার কথা, কিন্তু তারা তো যাচ্ছেন ঠিক উল্টো দিকে। মানে তারা যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথটা কিছু দূরে গিয়ে শেষ হয়েছে একটা কবরস্থানে। তখন বাবা দুয়ে দুয়ে মিলিয়ে 4 বুঝতে পারেন। বাবা তখন বুদ্ধি খাটিয়ে বন্ধুকে বলেন, এই যা, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে চাল তুলতে আসার সময় বড় একটা বস্তা আনার কথা ছিল, বস্তাটা তো আনতে ভুলে গেছি। আমরা তো বেশি দূর আসিনি এখনো, এক কাজ করি, আমি গিয়ে বস্তাটা বরং নিয়ে আসি। বাবা অপর পক্ষে কোনো জবাবের আশা না করেই উল্টো ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেন। তার বন্ধুও পেছনে পেছনে হাঁটতে শুরু করে আর তাকে ফিরতে মানা করে। তিনি বলেন তার সাথে নাকি
বস্তা আছে। অথচ বাবা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি কোনো কথা না শুনেই যত দ্রুত সম্ভব হাঁটতে থাকেন। বাবা শুনতে পান পেছন থেকে তার বন্ধু রাগি রাগি গলায় তাকে যেতে নিষেধ করছে। একটা সময় বাবা মাদ্রাসার কাছে এসে পেছন ফিরে বলেন, তুই কে আমি বুঝতে পেরেছি। তুই তো এটা সেটা বাহানা করে আমাকে নিয়ে গেছিলি একটা অন্যদিকে। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। কথাগুলো বলে বাবা নিচে থাকা একটা মাটির দলা হাতে নিয়ে হুজুরের শেখানো দোয়া কালাম পড়ে সেই মাটির দলায় ফোঁ দিয়ে বলেন, আমার দিকে এগোনোর চেষ্টা করলে তোর জন্য বিষয়টা সুখকর হবে না। তাই যদি ভালো চাস চলে যা। এই কথা শুনে বাবার ওই বন্ধু তার রূপ পরিবর্তন করে। সেকেন্ডের মধ্যে সে পরিণত হয় একটি কুচকুচে কালো অবয়বে, যার চোখগুলো জলজল করছিল। সে বলে, জেনে গেছিস আমি কে? তাহলে তো ভালো কথা, আমাকে আর কষ্ট করতে হলো না। এবার তাহলে তোর প্রাণটা উপহার দে। বাবার দিকে এগোতে যাবে ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের আজানের মনোমুগ্ধকর ধ্বনি ভেসে আসে। সেই অবয়বটা রাগ করে চলে যায় সেখান থেকে। বাবা এই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে কোন রকমে দৌড়ে নিজের ঘরে এসে অজ্ঞান হয়ে যান। সকালে বাবার আসল বন্ধু তাকে ডাকতে গেলে দেখেন বাবার দরজা খোলা, অজ্ঞান হয়ে বিছানার কোণে পড়ে আছেন তিনি। তারপর বাবার সেই বন্ধু হুজুর এবং বাকিদের ডেকে নিয়ে এসে বাবার জ্ঞান ফিরিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবটা খুলে বলেন। এরপর থেকে বাবাকে খুব সাবধানে রাখা হতো। তারপর বাবা 15 পারা হাফেজ হয়ে কোনো এক কারণে মাদ্রাসা ত্যাগ করেন। এরপর বাবা পাড়ি জমান বিদেশের উদ্দেশ্যে। আমার বাবা তার জীবনের পুরোটাই কাটিয়েছেন বিদেশের মাটিতে এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেখানেই। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ রাত আনুমানিক 3টার দিকে বাবা আমাদের ছেড়ে চলে যান। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আমার বাবাকে জীবনে মাত্র একবার দেখেছি। আমি ক্লাস 5-এ পড়াকালীন সময়ে তিনি একবার এসেছিলেন। তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। আমার বাবার ইচ্ছে অনুযায়ী তাকে সৌদি আরবের মাটিতেই দাফন করা হয়। আমি এই সব গল্পই আমার মায়ের কাছ থেকে শুনেছি। আপনারা আমার বাবা, দাদা এবং ফুপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। জানি আমার ঘটনাগুলো হৃদয়ে ভয় ধরিয়ে দেবার মতো নয়, হাড় হিম করিয়ে দেবার মতো নয়। তবে এই সব ঘটনার জন্য কিছু কাছের মানুষের আদর থেকে বঞ্চিত হয়েছি। তাই ভাবলাম লিখে পাঠাই। আমি অনেক চেষ্টা চালিয়েছি কিছু ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করার, কিন্তু এখনো তা করে উঠতে পারিনি। কোনো একদিন তা করতে পারলে আবারও বসে যাব লেখার উদ্দেশ্যে। আমার ইমেল সিলেক্ট হলে আমাকে একটু জানাবেন। তানিয়া সুলতানা প্রীতি, কোচাকোল, লোহাগড়া, নড়াইল। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটি আমি পড়ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালোই আছেন। আমার নাম আর্য, বাসা মাদারীপুরের একটি পুরনো গ্রামে। আপনার এফএম শুনতে শুনতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন আপনার এফএম না শুনলে রাতে ঘুম হয় না। অনলাইন থেকে শোনার মতো অবস্থায় নেই, কারণ আমি অনেক মাস যাবৎ লিবিয়া আটকে আছি আর আমার কাছে সিম কার্ড না থাকায় চাইলেও আপনার ভিডিও নিয়মিত দেখতে পারি না, কমেন্ট করতে পারি না, কিন্তু আপনার সব ঘটনা চালিয়ে যাচ্ছি। আমাদের 3 দিন পর পর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো মোবাইল হটস্পট দিয়ে নেটওয়ার্ক দেওয়া হয় বাড়িতে কথা বলার জন্য। তখন আপনার অনেকগুলো এপিসোড ডাউনলোড করে রাখি এবং রাতে ঘুমানোর আগে চালিয়ে শুনি। কি অদ্ভুত কথা, আমি থামছি একটু। আমার আসলেই আমি ভীষণ ইমোশনাল হয়ে গেলাম এই কথাটা পড়ে। আপনি খুব অল্প সময়ের জন্য আপনার বাসায় কথা বলার জন্য আপনি নেটওয়ার্কের মধ্যে আসেন এবং সেই সময়টা, আপনার সেই মূল্যবান সময়টা
আপনি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করেন। এটা আসলে দায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং এটা আসলেই আমাদেরকে আরো অনেক বেশি দায়বদ্ধ করে আপনার কাছে, সবার কাছে। সত্যি আমাদের আরো ভালো করতে হবে, আরো অনেক বেশি ভালো করতে হবে আপনার মতো মানুষগুলোর জন্য। আর্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথা আমাকে লিখেছেন সে কথা আমার জীবনে অনেক বছর আরো অনেকগুলো দিন প্রেরণা হয়ে থাকবে। তিনি লিখছেন, আমি আগেই বলেছি আমি দেশের বাইরে, তাই চাইলেও আপনার স্টুডিওতে যেতে পারবো না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আজ এমন একটা কাহিনী শেয়ার করব যা আমার সাথে 2020 সালে ঘটে যাওয়া। তখন আমার বয়স 16। কাহিনী কল্পনা করলে বুঝবেন আমি কতটা অসহায় ছিলাম। সময়টা আগস্টের শেষ দিকে। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বিল আছে। বিল পার করলেই অন্য গ্রাম, দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। আমাদের বাড়ির পাশের রাস্তা থেকে সরু একটা রাস্তা বিলের মাঝ বরাবর গেছে, যার শেষে একটা পুরনো পুকুর, যা পরিষ্কার না করতে করতে জঙ্গল হয়ে গেছে। ওইখানে প্রতিদিন জুয়া খেলা হতো। আমিও মাঝে মাঝে যোগ দিতাম, সাথে আমার এলাকার আরো 3 ভাই, মোট 4 জন। আমাদের 4 জনের ভেতর একজন সিনিয়র ভাই ছিল, যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। প্রতিদিনের মতো আমরা জুয়া খেলতে যাবার জন্য আলোচনা করি দুপুরের দিকে। বাকি 3 জনের নাম আকাশ, সুব্রত এবং সিনিয়র ভাইটির নাম পলাশ। দুপুরের আলোচনার সময় আকাশ বলে ওঠে ওর বাবা ওকে যেতে দিতে চায় না, কারণ তার বাবা তার কুকর্মের কথা জেনে গেছে। তাই আমাকে বলে আমি যেন সন্ধ্যার দিকে ওর বাড়ি গিয়ে কোনো অজুহাতে দেখিয়ে ওকে নিয়ে আসি। আমি রাজি হলাম। সন্ধ্যায় খাবার খেয়ে আকাশের বাড়ি গেলাম এবং ওর বাবাকে বললাম, কাকা আমরা পাখি মারতে যাব। পরে ওর বাবা যেতে দিতে রাজি হয়। শীতের শুরু তখন। আমার পরনে একটা হাফ প্যান্ট আর একটা হুডি। আমরা দুজন বের হবার পর পলাশ এবং সুব্রতকে আকাশ কল করে এবং তাদেরকে রাস্তায় আসতে বলে, কারণ আমার ফোন বাড়িতে রেখে এসেছি, যাতে টাকা শেষ হলে ফোনটা বিক্রি করতে না হয়। তারপর 4 জন এক হয়ে রওনা দেই সেই বিলের মাঝে পুকুরের দিকে। ওই সিজনে বিলের সবখানে ধান লাগানো, আর ওই ধানের উচ্চতা প্রায় মানুষের সমান। আমরা পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে। তখন 7:30 বাজে। খেলায় লোক বেশি হওয়াতে আমরা অংশগ্রহণ করব না সিদ্ধান্ত নিলাম, কিন্তু আকাশ বলে সে খেলবে। সে খেলাতে যোগ দিল এবং শুরুটা ভালো না হলেও একটা সময় সে অনেক টাকা লাভ করে এবং কিছু টাকা দিয়ে আমাকে বলে যে দোকান থেকে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে আসতে। কিন্তু তখনই এলাকার কিছু লোকজন পুলিশ নিয়ে এসে আমাদের তাড়া করে 3 দিক থেকে। আমরা সামনের দিকে দৌড়াতে শুরু করি। সব টাকা পয়সা ওখানেই পড়ে থাকে। ধরা পড়লে পুলিশ ধরবে, পরিবার জানতে পারবে এবং আর কখনো ছাড়বে না। 5-6 মিনিট দৌড়ানোর পর হঠাৎ আকাশ আইলের ওপর শুয়ে পড়ে। যারা আইল চেনেন না তাদের বলি, আইল হলো 2টা জমির পৃথককৃত ছোট রাস্তা। ও পড়ে যাবার পর ওকে আমরা গালাগালি শুরু করি, পেছনে বিপদ, আর তুই ফাজলামি করছিস, এই বলে আমরা আবার দৌড় দেই। কিন্তু একটু সময় পর পেছনে তাকিয়ে দেখি আকাশ এখনো আসেনি। তারপর আমরা আবার ওইখানে ফিরে যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন থেকে জীবনে অন্ধকার নেমে আসে। আকাশের কাছে এসে দেখলাম ও আইলের ওপরে শুয়ে আছে। কাছে যেতেই দেখলাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বসে ওর মাথাটা কোলে নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোর কি হয়েছে? কোনো উত্তর পেলাম না। ভয় আরো বেড়ে গেল। একটু পর শুনতে পেলাম আকাশে জোরে জোরে গোঙাচ্ছে। এইভাবে 2-3 বার গোঙানোর পর মুখ দিয়ে কিছু সাদা পদার্থ বেরিয়ে আসে। কিছু বুঝে উঠতে পারছিলাম না কাহিনী কি। আমরা আবার ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? তারপর ও একটা দীর্ঘশ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। আমরা কি করব বুঝলাম না। চারিদিকে লম্বা লম্বা ধান গাছ, সম্পূর্ণ নির্জন অবস্থা। আমি খেয়াল করলাম ওর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। পলাশ আর সুব্রতকে বললাম হাত পা ঘষা দিয়ে গরম করতে। আমি বুকে চাপ দিতে থাকলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পলাশ ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে পালানোর জন্য দৌড় দেয়। আমি জিজ্ঞেস করলাম, কই যান? উত্তরে বলল, অপেক্ষা কর, ডাক্তার নিয়ে আসছি। আমি আর সুব্রত অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কারো কোনো খবর নেই। ভয়ে আমার শরীর কাঁপছে। সুব্রত হঠাৎ বলে উঠল। আমি সামনের দিকে এগিয়ে দেখি পলাশ ভাই আসছে কিনা। আমি ওকে বারণ করে দেই, কিন্তু ও আমার কথা না শুনে দৌড়ে যায়। আমি ডেকে বললাম, ভাই আমার একটা ভয় লাগছে, আমি ভয়ে মারা যাব। সবাই চলে গেলেও আমি যেতে পারি না, কারণ আমি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি।
চারিদিকে বিশাল ধান ক্ষেত, মাঝখানে আমি একটা লাশ নিয়ে বসে আছি। এটা ভাবলেও এখন আমার লোম শিউরে ওঠে। একটু পর খেয়াল করলাম সামনে থেকে আলো আসছে, সাথে অনেকজন লোকের চিৎকার। আমি কি করব বুঝলাম না। তাদের এগিয়ে আসতে দেখে আমি দৌড় দিলাম। অনেক দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়লাম, কিন্তু দূরে আলো দেখে মনে হলো তারা আমাকে খুঁজছে। তাদের চোখে যেন না পড়ি, তাই ধান ক্ষেতের ভেতরে ঢুকে বসে থাকি। কিছুক্ষণ পর আবার বের হয়ে দৌড় দেই এবং অনেক দৌড়ানোর পর খেয়াল করলাম আমি একই জায়গায় দৌড়াদৌড়ি করছি, কারণ আমি যে খেতে বসেছিলাম সেখানে কিছু ধান ভেঙে নিচু হয়ে পড়েছিল। আমি আবারও দৌড়ালাম, কিন্তু সেই একই ঘটনা। আমি বারবার দৌড়ে একই জায়গায় ফিরে আসছি। গরমে গা থেকে হুডি খুলে খালি গায়ে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম আইল দিয়ে দৌড়ালে একই জায়গায় বারবার ফিরে আসছি, তাই আইল দিয়ে আর যাব না। এবার ক্ষেত বরাবর যাওয়া শুরু করলাম। খালি গায়ে ধানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় পুরো শরীর কেটে যায় এবং অনেক চুলকাতে থাকে। আস্তে আস্তে গতি কমিয়ে হাঁটতে থাকি। শিশিরে সমস্ত শরীর ভিজে গেছে, শীত শীত করতে শুরু করে। ধানের পাতায় গা কেটে যাওয়ার ফলে শরীর জ্বলে আর চুলকায়। শীতে হাত পা নড়তে চায় না। অনেক বেশি দৌড়ানোর ফলে পিপাসাও পেয়েছে খুব। একটা সময় আমি আইল খুঁজে পেলাম। আমার মানসিক শারীরিক অবস্থা এখন এতটা খারাপ বলে বোঝানো যাবে না। আমি ভেঙে পড়ি, মাথা নিচু করে বসে ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আকাশ। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুই তাহলে আমাদের সাথে মজা করছিলি এতক্ষণ? কোনো কথার উত্তর দিল না ও। তারপর মাথা নিচু করে ভাবলাম ও মারা গেছে। এটা হয়তো আমার কল্পনা, কারণ আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। সামনে তাকাই, দেখি আকাশ নেই ওখানে। আমি ভয় না পেয়ে নিজেকে বোঝাতে শুরু করলাম কল্পনাই ছিল আমার। আমি আরো সামনে এগোতে থাকি এবং কিছু দূর যাবার পর দেখি আমার এলাকার ছোট একজন বোন। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুইও আমাকে খুঁজতে বেরিয়ে গেছিস? উত্তর পেলাম না। ভাবলাম ওর কাছে যাই, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে ও হাওয়ায় মিলিয়ে গেল। আমি আবারও কল্পনা ভেবে বসে পড়ি। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ মাথা উঁচু করে তাকাতেই চোখ যায় তালের ভিটা নামের একটা জায়গায়। তালের ভিটা থেকে সোজা 2টা জমি হাঁটলেই রাস্তা, আর আমি যদি রাস্তায় পৌঁছাতে পারি তাহলে বাড়ি যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট, কারণ আমি অন্য গ্রামের কাছে এসে পড়েছিলাম। খুশিও হই, আবার ভয়ে শিউরে উঠি, কারণ ওই তাল গাছের ভিটায় ছিল অনেক ভয়ঙ্কর কিছু। ওই জায়গার মালিক ওইখানে মারা যাবার পর কেউ ওখানে চাষ করে না। আস্তে আস্তে তাল গাছ হয়ে জঙ্গল হয়ে যায়। তারপর ওর নাম হয় তালের ভিটা। তাল গাছের ভেতরে একটা বাঁকা আম গাছ ছিল। ওই গাছে মনে হয় আজ অবধি 10 থেকে 15 জন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আরেকটা ব্যাপার হলো ওই গ্রামের সব অকাল মৃত্যু এবং আত্মহত্যা করা লাশগুলোর শেষ কাজ ওই তালের ভিটায় হয়। ভাবলাম একা একা যাওয়া ঠিক হবে কিনা। তারপর ভাবলাম আমার যা অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। আস্তে আস্তে গিয়ে উঠলাম এবং কোনো সময় না নিয়েই হাঁটা শুরু করলাম। অর্ধেক পথ যাওয়ার পরেই নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং খেয়াল করলাম 3টা তাল গাছের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি না চাইতেও আমি হাঁটু গেড়ে বসে পড়ি ওখানে। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি না চাইতেও গায়ের সমস্ত জোর দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। একটু পর চিৎকার থামিয়ে নিজের নাকে মুখে নিজেই খামচি কাটতে থাকি। আমার বাম হাতের নখ বড় হওয়ায় নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু করে। নিজের পায়ে দাঁড়াতে পারছি না এমন অবস্থা। চেষ্টা করতে করতে একটা সময় সফল হই এবং তাল ভিটা ছাড়িয়ে রাস্তায় গিয়ে উঠি। রাস্তার পাশের খাল থেকেই পিপাসা মিটিয়ে নেই। বাড়ির দিকে জোরে জোরে হাঁটা শুরু করি। অনেক হাঁটার পর বাড়ির কাছে আসতেই দেখলাম আমাদের বাড়ির লোকজনে ভর্তি। সঠিক বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু না ভেবেই দৌড়ে ঘরে ঢুকলাম। আমাকে ঘরে দেখেই মা দরজা বন্ধ করে দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, তুই বাড়িতে আসলি কেন? শুনে আমি তো অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই বাইরের লোক আমার আগমন টের পেয়ে বাড়ির দেয়ালে হামলা শুরু করে। আমি মাকে কারণ জিজ্ঞেস করলে বলে, পলাশ বলেছে আমি নাকি আকাশকে মেরে ফেলেছি। এটা শোনার পর আমি হারিয়ে গেলাম। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, পলাশ কোথায়? বাবা বললেন উনি জানেন না। বাইরের কোলাহল বেড়েই চলেছে। আমি রাগে আলমারির নিচ থেকে বড় একটা দা বের করে ছুটে যাবার চেষ্টা করলাম এবং চিৎকার করে বললাম সবাইকে, মেরে ফেলবো, আমাকে আসতে দে। কিন্তু তখনই মা আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় এবং বলে, কি করছিস তুই? ওরা তোকে পেলে মেরে ফেলবে। আমি শুনতে চাইলাম না, কিন্তু বাবা মা জোর করে আটকায় আমাকে,
কারণ আমি বাবা মার একমাত্র সন্তান। তখন রাত বাজে 4টা। ঘণ্টাখানেক পরে পুলিশ আসলো এবং আমাকে থানায় নিয়ে গেল। যেহেতু একজন সাক্ষী নিজের চোখে দেখেছে আমি নিজের হাতে আকাশকে হত্যা করেছি, তাই লাশটা পোস্টমর্টম করলো না। আমার জীবন শেষ হতে চলেছে, কারণ সুব্রত তখন পলাতক, আর আমার কোনো কথা কেউ বিশ্বাস করছে না। আমি কেন মারলাম তার কারণ না বলাতে আমাকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হতো। আমি যতক্ষণ নিস্তেজ না হতাম ততক্ষণ নানাভাবে আঘাত করা হতো। এইভাবে 6 দিন যাবার পর সুব্রতকে পুলিশ খুঁজে পেল এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কথার সাথে আমার কথার মিল পেয়ে লাশটা পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিল। কবর থেকে লাশ তুলে পোস্টমর্টম করার পর রিপোর্ট অনুযায়ী তার মরার কারণ হলো ব্রেন স্ট্রোক। আমি আর সুব্রত ছাড়া পেলাম এবং পলাশের মিথ্যা সাক্ষীর কারণে অনেক টাকা জরিমানা করল আদালত। কিন্তু এখনো সমস্যা ঠিক হয়নি। আকাশ মরে গিয়েও আমার জন্য ভয়ঙ্কর রূপে জীবন্ত হয়ে উঠেছে। আমি তার ডাক শুনতে পাই মাঝে মাঝে ঘুমের ঘোরে। কাউকে কিছু বলি না। প্রথম কিন্তু একদিন রাতে আমি আমার রুমে একা শুয়েছিলাম, হঠাৎ অনুভব করতে পারি আমার পাশে কেউ শুয়ে আছে। এত বাজে গন্ধ আর শ্বাসকষ্ট হচ্ছিল আমার। আমি পাশে ঘুরতেই দেখি আকাশ আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করলাম, আর চিৎকার শুনে বাবা মা দরজার কাছে এসে আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুলতে যাব, তখনই আকাশ আমাকে আঘাত করা শুরু করে। আমি আকাশের হাত ধরে আটকানোর চেষ্টা করলে ও আমার হাতের আঙুল ভেঙে ফেলে। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাবা মা অনেক চেষ্টা করে ভেতরে আসতে পারছে না। হঠাৎ সব ঠান্ডা। আমি হামাগুড়ি দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনই আকাশ বলে ওঠে, তুই আমার সাথে চল ভাই। তারপর কান্না শুরু করে। একটু পরে এসে আমার মাথায় আঘাত করে এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে এবং আমার পাশে বাবা মা সহ অনেক আত্মীয় স্বজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার দিকে সবাই তাকিয়ে আমি সব খুলে বললাম এবং সবাই সিদ্ধান্ত নিল আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। তারপর আমি ইন্ডিয়া যাই। সব স্বাভাবিক হয়ে যায়। 1.5 বছর পর দেশে ফিরে আসলে আবার সেই ঘটনা শুরু হয়। মানে ও আমার পিছু ছাড়েনি। ওঝা কবিরাজ দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। তারপর বরাবরের মতো দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। প্রথমে ভেবেছিলাম সিঙ্গাপুর যাব, এজন্য পাসপোর্ট জমা দেই। যে রাতে পাসপোর্ট জমা দিলাম ওই রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং খেয়াল করি সব অন্ধকার। ফোনটা হাতে নিয়ে বাথরুমে যাই, কিন্তু বাথরুম থেকে বের হতেই অনুভব করলাম আবার সেই বাজে গন্ধটা নাকে আসছে। আমি কিছু খারাপ হবার আগেই দরজার কাছে যাই এবং দরজা খুলতে যাব, তখনই বিকট কণ্ঠে শুনতে পেলাম, তুই এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। আমি দরজা খুলে অন্য রুমে চলে যাই এবং বাবা মাকে সব বলি। বাবা মা আমাকে নিয়ে একজন নামকরা কবিরাজের কাছে যান। উনি আমাকে দেখে সব বুঝতে পারেন কেন আমার এত শরীরের অবস্থা খারাপ। যে কেউ দেখলে বলবে আমার কঠিন কোনো রোগ হয়েছে। উনি একটা গোল বৃত্তের ভেতরে একটা তারার মতো আঁকা জায়গায় 5টা মোমবাতি জ্বালিয়ে আমার চোখে কালো কাপড় বেঁধে আকাশের আত্মাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু সফল হন না। তারপর আমার বাবা মাকে ডেকে বলেন ওই আত্মা বশে আনা সম্ভব না, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওর নাগালের বাইরে পাঠিয়ে দিতে হবে এবং সেটা করতে হবে আগামী অমাবস্যা রাতের আগে, না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। অমাবস্যা হতে বাকি আর মাত্র 8 দিন। তাই বাবা মা আমাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু বাবার একজন বন্ধু ছিল, উনি বললেন আমাকে লিবিয়া পাঠাতে, যাতে ইউরোপে গিয়ে জীবন সাজাতে পারি। প্রথমে রাজি না হলেও পরে আমার বাবা মা রাজি হলো। পাসপোর্ট জমা দেওয়ার পর আমার ভিসা আসলো। তারপর আমি এখানে চলে আসি। বিশ্বাস করেন, লিবিয়া এসেছি এত মাস হলো, এর মধ্যে 1 মিনিটের জন্য আমি হাসতে পারিনি। মনে হয় নরকে আছি। আসলে কেউ না আসলে বুঝবে না জায়গাটা কতটা ভয়ঙ্কর। আর কিছু বললাম না। লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী যদি ঘটনাটি ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আমার কাহিনী। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ইমেল এবং ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। আমি আপনার ইমেল এবং ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করছি না। আশা করছি যে এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে, আর তিনি কত কষ্ট করে এই ঘটনাটি লিখছেন সেটা আমি অনুভব করতে পারছি। কারণ খুব অল্প সময়ের জন্যই তিনি ইন্টারনেট পান এবং সেই সময়ের মধ্যেই তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন, আমাদের শো ডাউনলোড করেন, আবার তারই মধ্যে কোনো একটা সময় হয়তো এই ইমেলটাও ওনাকে পাঠাতে হয়েছে। আপনি ভালো থাকবেন ভাই। আপনার
জীবনের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিন সেই প্রার্থনা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি You will never be alone.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব এবং ইমেইলের পরে এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যথারীতি আবারও আপনাদের সামনে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নানা। আমি আসলাম নানার তৃতীয় ঘটনা আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আসলাম নানার কথা আমি আমার প্রথম ঘটনায় বলেছিলাম যে উনি বর্তমানে আর দুনিয়াতে নেই। এই বছরেই উনি এই দুনিয়া থেকে গত হয়েছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আসলাম নানার রুহের মাগফিরাত কামনা করবেন। আমি দোয়া করি যেন উনি ভালো থাকেন। আসলাম নানার জীবদ্দশায় উনি আমাকে বেশ কিছু ঘটনা বলেছিলেন, যেগুলো আমি আসলে একে একে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এছাড়াও আমার জীবনের এই সময়ে আমি অতিপ্রাকৃত ঘটনা এবং মানুষের অবচেতন মনের অন্ধকার দিকগুলো নিয়েও অনেক ঘাটাঘাটি করেছি। কিছু কিছু ঘটনা এমন থাকে যা শোনার পরে মনে হয় যে আমার নিজের সকল যুক্তি হয়তো বা মিথ্যে। আজকের ঘটনাটি আসলাম নানাই আমার কাছে শেয়ার করেছেন এবং উনি যে জায়গায় থাকেন সেই জায়গার নাম হচ্ছে কিশোরগঞ্জের নিকলি উপজেলা এবং উনি এই জায়গায় থাকছেন। আমি বারবার ছিলেন বলছি বা আছেন বলছি, বিকজ ওনার মৃত্যুটা আসলে মেনে নেওয়াটা কঠিন ছিল আমার জন্য। ওনার বয়স তখন 80 কোঠায়। ওনার মুখে শোনা এই ঘটনাটি কিশোরগঞ্জেরই এক প্রত্যন্ত গ্রামের একটি পরিবারের। তাদের জীবন তছনছ হয়ে গিয়েছিল শুধুমাত্র মানুষের হিংসে এবং প্রতিহিংসের কারণে। আসলাম নানার বলা এই ঘটনাটি আজ আমি আমার জবানিতে আপনাদের সামনে তুলে ধরছি। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের প্রকৃতি যেমন সুন্দর, ঠিক তেমনটাই রহস্যময় এবং নিস্তব্ধ। বর্ষায় থই থই পানি আর শুকনো মৌসুমে ধুধু প্রান্তর। ঘটনাটি যে সময়ের, তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। গ্রামের নাম এবং নির্দিষ্ট লোকেশন আসলাম নানা আমাকে স্পষ্টভাবেই বলেছিলেন, কিন্তু পরিবারের সম্মানের কথা বিবেচনা করে আমি গ্রামের একদম ভেতরের পাড়াটির নাম উল্লেখ করছি না। তবে নিকলি উপজেলার শেষ সীমানার একটি গ্রাম, যেখানে একসময় বিশাল বড় একটা দিঘি ছিল।
মনে হতো যেন কেউ জ্যান্ত তাকে ছিঁড়ে খাচ্ছে। পরিবারের লোকজন ছুটে এলে সে হিস হিস করে বলতো, ওরা আসছে, ওরা আমাকে নিয়ে যাবে। আসলাম খান আমাকে বলেছিলেন সায়রার এই পরিবর্তন ছিল অকল্পনীয়। গ্রামের মানুষ বলা বলি শুরু করলো যে সায়রাকে নাকি জিনে ধরেছে, কেউ বলল বাতাস লেগেছে। সায়রার মা এবং ভাই প্রথমে ডাক্তার দেখালেন, কিশোরগঞ্জ সদরে নিয়ে গেলেন। ডাক্তাররা বললেন তার শরীরে নাকি কোনো রোগ নেই, মেবি মেন্টাল প্রবলেম। ঘুমের ওষুধ দেওয়া হলো, ভিটামিন দেওয়া হলো, কিন্তু তাতেও কোনো লাভ চোখে পড়ল না। বরং ওষুধের প্রভাবে সায়রা আরো বেশি ঝিমিয়ে পড়ত, কিন্তু তার ভেতরের অস্থিরতা তখনও কমত না। একদিন দুপুরের ঘটনা, রফিক ভাই বাড়িতে ছিলেন না। সায়রার মা নামাজ পড়ছিলেন। হঠাৎ বিকট এক শব্দে তিনি চমকে গেলেন। দৌড়ে গিয়ে দেখলেন সায়রা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, আর তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর শরীরটা কেমন যেন বেঁকে যাচ্ছে। তার চোখ দুটো উল্টো হয়ে আছে। মা চিৎকার করে প্রতিবেশীদেরকে ডাকলেন। কয়েকজন ধরাধরি করে সায়রাকে বিছানায় শোয়ালেন। কিছুক্ষণ পর সায়রার জ্ঞান ফিরল, কিন্তু এ এক অন্য সায়রা। তার গলার স্বর সম্পূর্ণ বদলে গেছে। চিকন মেহেলি গলার বদলে তার কণ্ঠ থেকে বের হচ্ছে এক ভারী গম্বুজ কাঁপানো পুরুষের মতো আওয়াজ। সে দাঁত কিড়মিড় করে বলছিল, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, আমি একে শেষ করেই যাব। এই পর্যায়ে এসে সায়রার পরিবার বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ নয়, এটা নিশ্চিতভাবেই অন্য কোনো উপরি ঝামেলা। ওনারা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব এসে সায়রাকে দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, বিষয়টা তো সুবিধের মনে হচ্ছে না। এই বাড়িতে খুব কড়া বান মারা হয়েছে, আর এই বানের উৎস হচ্ছে ওই বট গাছ। ইমাম সাহেবের কথায় রফিক এবং তার কয়েকজন বন্ধু মিলে পরদিন সকালে সেই বট গাছ তন্ন
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো না লাগলে বরাবরের মতো আমি যেটা বলি আমি আপনাদেরকে আজও সেটাই বলবো। আপনারা আমাকে জানাতে পারেন আমি কিভাবে আরেকটু বেটার ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে পারি, বা আপনারা কি টাইপের ঘটনাগুলো চান। আমাকে যদি আপনারা সাজেশন দেন আমি সেই অনুযায়ী ঘটনা কালেক্ট করার চেষ্টা করবো আপনাদের কাছ থেকেই, এবং সেটা আবার আপনাদের কাছেই আমি পৌঁছে দেব। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com শুনতে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমি জানি আপনারা অনেকেই এখনো পর্যন্ত আমাদের শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। কেন করেননি? আমার মনে হয় আপনাদের আমার কাছে যে এক্সপেকটেশন সেটা তো আমি ফুলফিল করতে পারিনি। এখনো হয়তো যতটা ভালো করা দরকার ততটা ভালো করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। যদি পারি সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব সরাসরি আপনি আপনার অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন ইমেলের সাথে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও ইনশাআল্লাহ এই তো রবিবারেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।